কেন জানি শান্তি নেই অয়নের। তার এখন আবার চাই ওরুকে। এক রাত নয়, প্রতিটা রাতে চাই এখন থেকে। তৃতীয় সিগারেটের শেষ টানটা নামিয়ে আবারও ওরুকে নিজের কাছে টেনে নিল অয়ন। ভালোবেসে না, ভোগের তাড়নায়। আর ওর তো শরীরে মিনিমাম শক্তিটুকুও নেই নড়ার। চুপচাপ চোখের জল ফেলছে সে। সে শুধু একটা কথাই ভাবছে। বাসরাত বুঝি এমনই হয়, এত যন্ত্রণাময়? ভোরের দিকে অয়ন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ওরুর বুকের উপর। আর ওরু কিছুক্ষণ আগের কথা ভাবতে লাগলো। ওরুর ঠোঁট দিয়ে তখন রক্ত পড়ছে। অয়ন ওরুর চিৎকার শুনে ওরুর মুখ চেপে বলল, ইস, চুপ, আস্তে। আর এত কান্না করার কি আছে? ওরুর কান্না আরো বেড়ে গেল। অয়ন এবার ভ্রু কুচকে উঁচু করে ওরুর দিকে তাকিয়ে আছে। না, ওরুর মুখের দিকে কিন্তু না, ওরুর বুকের দিকে। তারপর যেই না শাড়ির আঁচল সরাতে যাবে, ওরু বলে উঠল, কি করছেন আপনি? আমার খুব ভয় করছে, আমাকে প্লিজ একটু সময় দিন। আমি এগুলো বুঝে উঠতে পারছি না। আমাকে একটু খাপ খাইয়ে নিতে দিন অনুগ্রহ করে। অয়নের মেজাজ এবার বিগড়ে গেল। বলে কি এই মেয়ে? বাবা, এত গুছিয়ে কথা বলতে পারো? কিন্তু এতে লাভ নেই। এই বলে অয়ন আর এক সেকেন্ড অপেক্ষা না করে ঝাঁপিয়ে পড়লো ওরুর উপর। ওর শরীর থেকে শাড়িটা টেনে খুলে ফেলল। ভোরের আলো চোখে পড়ায় ভাবনার জগতে ছেদ পড়ল ওরুর। নির্ঘুম সারা রাত কাটিয়েছে ওরু, কিন্তু তার বুকের উপর অয়ন এখনো অঘরে ঘুম। ওরুর শরীরে খুব ব্যথা হচ্ছে। সরাতে চাচ্ছে সে অয়নকে তার বুক থেকে, কিন্তু পারছে না। খানিকক্ষণ চেষ্টার পর সে সক্ষম হলো। অয়ন পাশ ফিরে ঘুমালো। ওরু ওঠার চেষ্টা করছে, কিন্তু শরীরে মিনিমাম শক্তি তার নেই। থাকবে বা কি করে? বিয়ের অনুষ্ঠানে সম্পন্ন করতে রাত 11টায় বাড়ি ফিরেছিল তারা। বিয়ের টেনশনে আর লজ্জার খাতিরে তেমন কিছু খায়নি। এর উপরে খালি পেটে তার বড় শারীরিক অত্যাচার। ওরু আর কান্না করলো না। কান্না করার শক্তি নেই এখন তার। বিছানা থেকে উঠে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতে গায়ে জড়িয়ে ওয়াশরুমে চলে গেল সে। তখন বাজে সকাল 6টা। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে নিজেকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে ওরু। না, শরীরে খুব কম সংখ্যক জায়গায় আগের মতন ক্লিন আছে, আর বাকি সব জায়গায় দাগ, রক্ত জমাট বাঁধা। না, দাগ বলে ভুল হবে, এগুলো তার স্বামীর ভালোবাসার চিহ্ন। কামড় খামছে দাগ না এগুলো, আদর অয়নের। 1 ঘন্টা ধরে শাওয়ার নিল ওরু। তারপর নিজেকে হালকা গোলাপি আর সাদা পাড়ের মণিপুরি তার শাড়িতে জড়িয়ে নিল। রাতের গয়নাগুলো আবারও পরে নিল। হাতে গোলাপি সাদা রেশমি চুড়ি নিল। 3/4 ব্লাউজ আর চুড়িতে হাতের দাগগুলো ঢেকে গেল, আর শাড়িতে বুক সহ সারা শরীরের দাগ ঢেকে গেল। বেঁচে চুলগুলো দিয়ে পিঠের দাগগুলো ঢেকে গেল। বাদ সাধলো ঠোঁটের সেই দাগ। লেয়ারযুক্ত লিপস্টিক রক্ত জমাট বাঁধা লাল টুকটুকে হয়ে ছিল ফুলে। হ্যাঁ, এখানে তো গতকাল বারবার কামড় বসিয়ে দিয়েছিল। কোনো উপায় নেই ওরুর তার স্বামীর দেওয়া এই দাগ ঢাকার। তার উপর অনেক বেশি ক্ষুধা পেয়েছে ওরুর। বমি এসে যাচ্ছে ক্ষুধার ঠেলায়। কেবল ঘড়িতে বাজে 7:15। কেউ কি উঠেছে বাড়ি? কোনো সারা শব্দ পাচ্ছে না ওরু। দরজার কাছে দাঁড়িয়ে ভাবছে সে যে ঘর থেকে বের হবে কি হবে না। বের হয়ে কি বা বলবে যে তার ক্ষুধা পেয়েছে? কি ভাববে সবাই যে নতুন বউ বাড়িতে আসছে, একদিনও হয়নি, এখনই শুধু খাই খাই করছে? এমন নানান কথা ভাবতে থাকলো ওরু। কোনো উপায় না পেয়ে সাহস করে রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। নেমে যা ভেবেছিল তাই, চিবিয়ে ওঠেনি। শুধু বাড়ির কাজের বুয়ারা ছাড়া, যে যার মতন ঘরের কাজ করছে। ওরুর দিকে তাকানোর সময় নেই কারো। আজ ওরও শাশুড়ি যদি থাকতেন তাহলে তার নজরে ঠিকই হয়তো ওরু পড়তো, কিন্তু তার শাশুড়ি নেই। শুনেছিল মারা গেছে, কিন্তু মারা গেলেও তো তার প্রসঙ্গ একবার না একবার উঠারই কথা। কই, কেউ বলে না তাকে নিয়ে কিছু। তার উপর বাড়িতে অনেক ছবি টাঙানো, কিন্তু ওর শাশুড়ির কোনো ছবি নেই। নাকি হয়তো আছে, ওর চোখে পড়েনি। পড়বেই বা কিভাবে? ওরুর তো ভালো করে বাড়িটা দেখাই হয়নি এখনো। আশা থেকেই তো নিজের ঘরে। আরে নতুন বউ, এত সকালে এইখানে কি কিছু কইবা? জি মানে, ওরু মাথা নিচ করে ফেললো। কও কও, কিছু লাগবো নি, শরম কইরো না। ওরু মাথা নিচু করেই বলল, খালা আমার না খুব ক্ষুধা লেগেছে। হাসপাতালে মন মরা হয়ে বসে আছে জয়া। আজ বাকি দিনগুলোর তুলনায় আগে এসেছে হাসপাতালে।
সিজার ছিল একটা। কাজ সেরে কেবল এসে বসলো নিজের কেবিনে। কিছুতেই তার মন বসছে না। মন বসবেই বা কি করে? গতকাল সারাদিন অয়নকে দেখেনি সে। অয়নের হসপিটালের ডাক্তার অয়নকে পছন্দ করে। লোকটা কেন গতকাল আসলো না? সে কি বোঝে না যে রোজ তাকে না দেখলে এই জয়ের চলেই না? বড্ড বেশি ভালোবাসে যে অয়নকে। ঘড়ির দিকে নজর গেল, কেবল বাজে সকাল 7:40। অয়ন তো 9:30 আসে রোজ, ঠিক 9:30। 1 মিনিটও লেট হয় না তার। সময়ের বিষয়ে সে অনেক সচেতন, তাই তো চিন্তা করতে হয় না জয়ের। কিন্তু গতকাল যখন 9:30 বেজে আরো 30 মিনিট পার হয়ে গেল, জয়ের অস্থিরতা যেন বেড়েই যাচ্ছিল। যখন সারাদিন পার হয়ে রাত 9:30, জয় তো পাগল প্রায়। ফোন যে করবে তারও তো অধিকার নেই জয়ের। অয়ন যদি কিছু মনে করে বসে, ভাবতেই মন খারাপ হয়ে গেল জয়ের। জয় বড়লোক বাবার একমাত্র মেয়ে। এই তো গত বছর অ্যাপোলো হাসপাতালে জয়েন করেছিল গাইনোকোলজিস্ট হিসেবে। হাসপাতালে তার অনেক নাম ডাক। 1 বছরের মাঝেই অনেক মেয়েরা তো অ্যাপয়েন্ট হবার আগেই বলে দেয় যে সিজার করলে ডক্টর জয় শেখের কাছেই করাবে। MBBS পাশ করার পর জয়ের বাবা মিস্টার আফজাল শেখ কত বললেন বিদেশ যেতে, সে যায়নি। তিনি এও বলেছিলেন যে তিনি 1 বছরের মাঝে জয়কে নিজের হাসপাতাল তৈরি করে দিবেন। তাতেও জয় নারাজ। সে অ্যাপোলোতেই জয়েন করবে। যেদিন জয় ইন্টারভিউ দিতে প্রথম হাসপাতালে ঢুকেছিল, সেদিন ইন্টারভিউ রুমে প্রথম দেখে অয়নকে। অয়নের অ্যাটিটিউড, কথা বলার ভঙ্গি দেখে ফুল ক্রাশ খেয়েছিল জয়া অয়নের উপর। সেই ক্রাশে 1 বছরের মাথায় ভালোবাসায় পরিণত হয়েছে যে কবে, জয় বোঝেনি। জয়া শুধু এইটুকু জানে, রোজ অয়নকে না দেখলে, কাজের সূত্রে 1 ঘন্টা অয়নের সাথে না কাটালে তার ভালো লাগে না। আজকে অয়ন আসবে নাকি আজও আসবে না জানা নেই জয়ার। সেলিনা অল্প করে খিচুড়ি, ডিম ভাজি, আচার দিল অরুকে খেতে। অরু সাথে সাথে খেয়ে নিল সব। ইস রে, মাইয়ার খুব ক্ষুধা লাগছিল রে। ঠিকই, খাই নাই তো রাতভর কিছু। সাহেব, অয়ন বাবা, অহন মা সবাই তো রাইতে কিছু না কিছু খাইছে। মাইয়াডারে তো সাধে নাই। মনে মনে ভাবছে সেলিনা। নতুন বউ এই বাড়িতে সকলে 8:30 রুম থেকে বাইর হয়। 9টার মধ্যে বাইর হয়ে যায় যে যার কাজে। 8টায় রাধি যায় মিনু রান্না করতে। ওই চা, ব্রেড, বাটার আর জুস। আপনি ওগুলোকে আবার খাইয়েন। এই খিচুড়ি আমি ফ্রিজ থেকে বের কইরা গরম কইরা দিছি। নতুন বউরে এই খাওয়াইছি, শুনলে সাহেব রাগ করবে। অরু মাথা নাড়িয়ে সম্মতি দিল। উঠে হাত ধুয়ে নিজের রুমে যাবে বলে সিঁড়িতে পা বাড়ালো। 8:30 নাগাদ অয়নের ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে মোবাইলটা অন করে 8:30 বাজে দেখে মেজাজ সে বিগড়ে গেল অয়নের। এত লেট কিভাবে করলো সে? ধাপ করে উঠে বসলো সে। গায়ের চাদর সরিয়ে উঠতে যাবে, হাত আটকে গেল তার। রাতের কথা মনে পড়লো অয়নের। ওহ, এখন তো সে বিবাহিত। ভোরের দিকে ঘুমানোর পরও সে শান্তির ঘুম হয়েছে মেয়েটার বুকে। পাশে তাকিয়ে দেখলো মেয়েটা নেই। গেল কই? হুট করে চোখ গেল সামনের স্কাউচের দিকে। কুকড়িয়ে মুড়িয়ে শুয়ে আছে অরু নামের মেয়েটা, তার বউ। ভেজা চুলগুলো কয়েকটা সামনে এসে কপালে ঠেকে গেছে। দুধে আলতা গায়ের রং, গোলগাল দেখতে। অরুকে দেখে অয়নের রাগ যেন নিমিশেই চলে গেল। বিছানা থেকে উঠে টাওয়ালটা নিজের কোমরে জড়িয়ে অরুর কাছে গেল। ভালো করে কিছুক্ষণ অরুকে দেখিয়ে ওর চুলগুলো মুখ থেকে সরাতে যাবে, আবার মনে পড়ে গেল যে তার লেট হচ্ছে। তাড়াতাড়ি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে গেল শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হলো অয়ন। ওরও এখনো ঘুমাচ্ছে। ঘুমাবিবে না কেন? সারা রাত তো অয়ন তাকে ঘুমাতেও দেয়নি। অয়ন স্যুট প্যান্ট শু পরে রেডি হয়ে নিল। এমনি অনেক হ্যান্ডসাম অয়ন, তার উপর অফিসের ড্রেস আপে তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। অয়ন ঘড়িতে হাত পড়াতে অরুর দিকে তাকাতেই অরুর ঘুম ভেঙে গেল। অরু চোখ খুলে তাকাতেই সামনে তার স্বামীকে দেখতে পেল, একদম টিপটপ অবস্থায়। অয়নকে দেখে কিছুটা হা করে তাকিয়েছিল অরু। অয়ন অরুকে উদ্দেশ্য করে বলল, এদিকে এসো। কই? কুইক! অরু ধীর পায়ে অয়নের কাছে গেল।
অয়ন নিজের ওয়ালেটটা পকেটে ঢুকিয়ে ওরুর দিকে তাকালো। ওরু কোমরে হাত দিয়ে ওর নিজের কাছে নিয়ে এলো। ওরুর হাত পা কাঁপছে, তার থেকে বেশি কাঁপছে ওরুর ঠোঁট জোড়া। আর অয়ন সেই দিকে তাকিয়ে আছে। অয়ন তার এক হাত দিয়ে ওরুর ঠোঁটের কাটা স্থান স্পর্শ করলো। বাহ, বেশ সুন্দর লাগছে তো তোমার গোলাপি ঠোঁটে আমার বাইরের স্পটটা, সো হট। ওরু কেঁপে উঠলো, ব্যথা যে ওখানটায় বলেই ওর ঠোঁটটা ওই জায়গায় ছোট্ট করে একটা চুমু দিল। ওরু আবারও কেঁপে উঠলো, চোখ জোড়া বড় বড় করে তাকিয়ে আছে ওরু। ওর ঠোঁট কাঁপাও বন্ধ হয়ে গেছে এবার। ওরু ভাবছে, এই কোন অনুভূতি? কই, গত রাতে তো এই মানুষটাই সারা রাত ধরে আমার শরীরের উপর এমন কোনো জায়গা নেই যে ছোঁয়নি, চুমু দেয়নি। এমন অদ্ভুত অনুভূতি তো হয়নি তখন। এখনের ছোঁয়ায় ওরু প্রথমে একটু ভালোবাসা পেল, যা কাল রাতে ছিল না। এই মনে মনে ভাবছে ওরু। আর ওরুর এমন চোখ গোলগাল করে তাকিয়ে থাকা দেখে অয়ন ভ্রু কুঁচকে বলল, আজ তোমার চক্করে আমি উঠতে লেট করলাম, আমার ক্যারিয়ার লাইফেই ফার্স্ট। ওরু কথাটা শুনে বোকার মতন করে তাকিয়ে আছে অয়নের দিকে। আর কি যেন বলছিলে রাতে? ও হ্যাঁ, আমার একটু সময় চাই, ওগুলো করেন না, আমাকে সময় দিন এসবের সাথে খাপ খাইয়ে নিতে, ব্লা ব্লা ব্লা। মনে হয় তুমি বোকা নয়, অনেক বেশি চালাক। অবশ্য মেয়েদের বোঝা তো অসম্ভব, নাটকে তো তোমরা নাম্বার 1, তোমাদের কোনটা আসল ব্যক্তিত্ব আর কোনটা নকল বোঝা অসম্ভব। অয়নের কথাগুলো যেন ওরুর মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বলছেন উনি এসব? আগামাতা কিছুই বুঝছি না। মনে মনে বলছে ওরু। যাক, অয়ন ওরুর কোমর ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। তোমরা কেমন আমার তা বোঝার ভিন্ন মাত্র ইচ্ছেও নেই। লোক 9:30 বাজে, হিউজ টাইম তোমার কাছে, যত সময় চাই খাপ খাওয়াতে নিয়ে নাও। আমি ফিরে তোমার ঢং দেখবো না, তখন আমার তোমাকে চাই। আই মিন টু সে, তোমার শরীরটাকে। বি প্রিপেয়ার্ড। কথাটা বলে অয়ন রুম থেকে বের হয়ে গেল মোবাইল নিয়ে। ওরু অয়নের প্রথম কথাগুলো না বুঝলেও শেষ কথাগুলো খুব ভালো করে বুঝেছে, তাই নিঃশব্দে চোখ থেকে পানি ঝরাচ্ছে। ওদিকে জয়ের মন খারাপ, এখন অস্থিরতায় পরিণত হয়েছে। অস্থিরতা বললে ভুল হবে, চরম অস্থিরতা। জয়ের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাহলে কি আজও অয়নের দেখা মিলবে না? ওদিকে জয়ের মন খারাপ এখন অস্থিরতায় পরিণত হয়েছে। অস্থিরতা বললে ভুল হবে, চরম অস্থিরতা। 9:30 তো কখন পার হয়ে গেছে, কই অয়ন তো এলো না। সে কি তাহলে আজও আসবে না? কি হয়েছে তার? জয়ের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহলে কি আজও অয়নের দেখা মিলবে না? ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছেন আর পেপার পড়ছেন অয়নের বাবা নিশাদ হোসেন। ওদিকে অয়নের পিছে পিছে অরু নেমে এলো। সিঁড়ি থেকে যে অয়ন আর অরু নেমেছে সেদিকে খেয়ালই নেই অয়নের বাবার। অয়ন তার বাবার সামনে এসে বলল, আসসালামু আলাইকুম বাবা। পেপার থেকে চোখ সরিয়ে অয়নকে ফর্মাল ড্রেস আপে দেখে অবাক হয়ে গেলেন মিস্টার নিশাদ। সে কি, কোথায় যাচ্ছ তুমি অয়ন? অয়ন গ্লাসে জুস ঢালতে ঢালতে বলল, কেন হাসপাতালে যাচ্ছি, অন কই? তোমার অহন কলেজে গেছে? প্রতিদিনের মতো 9টায় তুমি হাসপাতালে যাচ্ছ, এটা কোনো কথা হলো? বিয়ের 2 দিনে কেউ কাজে যায়, শুনছো কখনো? অয়ন জুস শেষ করে বাবার দিকে তাকালো। আসি বাবা, আসসালামু আলাইকুম। দাঁড়াও অয়ন, তুমি কোথাও যাবে না। আজ বাদে কাল তোমার বউ ভাত, রাতে আরোহী আসবে, তাই আজ ওর সাথে থাকবে তুমি। অবাক হয়ে যাচ্ছে আমি। অহনা বাইরে, আমি অফিসে চলে যাব একটু পর। তুমিও চলে গেলে ওর সারা বাড়িতে একা কিভাবে থাকবে? যেভাবে এরপর থেকে সারা জীবন থাকবে সেভাবেই থাকবে। এই বলে গটগট করে অয়ন বের হয়ে গেল। মা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আমি কিন্তু এখনো নাস্তা খাইনি, এসো একসাথে খাবো। বাবা, উনি তো না খেয়ে চলে গেলেন। আরে ও প্রায় এমন করে, হাসপাতালের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিবে। এবার বসলো। একটু আগে খেয়েছে, এখন তার ক্ষুধা নেই। রোজ রোজ এক ব্রেড বাটার খেতে খেতে আমি না বোর হয়ে গেছি মা। আমাদের দুপুরে আর রাতের খাবার খুব একঘেয়ে। বোঝই তো, কাজের মেয়েদের হাতের রান্না। মা তুমি রান্না করতে পারো তো? ওরু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সম্মতি দিল, কারণ সৎমায়ের সংসারে তারই রান্না করা লাগতো 2 বেলা, মাঝে মধ্যে 3 বেলাও। বাহ, তাহলে তো খুব ভালো। তোমার মা কিন্তু খুব ভালো রান্না করতেন। কলেজে পড়াকালীন কত রান্না খাবার খেয়েছি। তারপর তো আমি বিদেশ চলে গেলাম, বিয়ে শাদী করলাম, আরোহী অয়ন হলো। অয়নের বয়স যখন 9 বছর, এক বন্ধুর কাছে শুনলাম তোমার মা আর নেই।
তোমাকে জন্ম দিয়েই না ফেরার দেশে চলে গেছেন। এই বলে মিষ্টি নিঃশ্বাস দীর্ঘশ্বাস ফেললেন। ওদিকে হরু কাঁদছে। মা কেঁদো না, শোনো, এটা এখন থেকে তোমার সংসার, এই পরিবারটা তোমার, তোমাকেই সব সামলাতে হবে। মা, আজ এই কথাগুলো তোমাকে তোমার শাশুড়ি বলার কথা ছিল, কিন্তু আমি বলছি, আরোহীর বিয়ে হয়ে গেছে, ও এখন নিজের সংসারে ব্যস্ত, না হলেও একাই আমাদের সবাইকে বিয়ের আগ পর্যন্ত সামলিয়েছে। আর অহনা, অয়নের যে সংসারে কোনো ইন্টারেস্ট নেই তা তো বুঝতেছই, এখন তোমাকেই নিজের সংসার নিজের মতো করে সামলাতে হবে। আমি চেষ্টা করব বাবা। পারবে তুমি মা? আমি এখন আসি, অফিসের সময় হয়ে গেছে, তুমি ঘরে রেস্ট করো। সংসার সামলাতে বলেছি বিয়ের 2 দিনে কাজে লেগে যাবে তা কিন্তু না। খবরদার বউ ভাতের আগে কোনো ঝামেলায় জড়াবে না। ওরু মাথা নেড়ে সম্মতি দিল। অয়নের বাবা বের হয়ে গেলেন অফিসের পথে। অয়ন গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢুকতে দেখে জয়া হন্তদন্ত হয়ে হাসপাতালের সিইও মিস্টার সুশান্ত চৌধুরীর কেবিনে গেল। অয়নকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল, গুড মর্নিং দিল। অয়ন নিজের কেবিনে চলে গেল। স্যার, মে আই কাম ইন? Yes, come in. Good morning, Dr. Joya. Good morning, sir. Sir, I want to ask you something, if you don't mind. Yes, please. Sir, it's already 10:30. Where is your CFO? He didn't came yesterday also. Is there any problem, sir? Please tell me. Might be some personal issue, don't know. But don't we should ask him? সুশান্ত মাথা উঁচু করে কিছু বলতে যাবে, অয়নের ফোন আসলো তার ফোনে। Dr. Joya, excuse me. Hello, জি, মিস্টার অয়ন। আপনি হাসপাতালে? ওকে, আমি ডক্টরদের পাঠাচ্ছি এক এক করে। অয়ন অফিসে। কথাটা শুনে জয়ের বুকটা মনে হয় শান্ত হয়ে গেল। সুশান্ত ফোন রেখে জয়ের দিকে তাকাতে জয়া বলল, Excuse me, sir. বলে জয়া বের হয়ে গেল। না, অয়নকে এক নজর হলেও দেখতে হবে তার, কিন্তু তার তো অয়নের সাথে দেখা করার সময় তো তার সন্ধ্যা 6:30। এতক্ষণ সে কি করবে? সে তো অয়নকে না দেখলে পাগল হয়ে যাবে। ওর রুমে এসে রুমটা সুন্দর করে গুছাতে লাগলো। হঠাৎ করে ওর চোখ গেল বিছানায়। সাদা বিছানায় লাল রক্তের দাগ। অরুর এর পিছনের কারণ জানা নেই যে এটা তার সতীত্বের প্রমাণ। আজ এই প্রমাণ পেয়ে অয়ন তাকে কাছে টেনেছে, এটা যে অরুর জানা নেই। অরু বিছানার কাছে যেয়ে ভালো করে পর্যবেক্ষণ করলো। হ্যাঁ, এটা রক্ত। কিভাবে আসলো? কই, আমার সারা শরীরে ঠোঁটে বাদে তো কোথাও কাটেনি যে এত রক্ত পড়বে। তাহলে কি ওনার কাটলো কোথাও, নাকি আমার পিরিয়ড হলো? ও হ্যাঁ, আমার তো ডেট কাছাকাছি, কিন্তু না, হয়নি তো তাহলে। অয়নের সামনে বসে আছে ডক্টর রাকিব। নিজের গত 2 দিনের কাজে আর কাজের এক্সপেন্সের জবাবদিহিতা করেছে। অয়ন হাসপাতালের চিফ ফিনান্সিয়াল অফিসার। হাসপাতালের আর্থিক সকল কার্যক্রমই অয়নের আন্ডারে। বড় বড় সকল ডাক্তারকে হাসপাতালের সকল আর্থিক খরচাপাতির জবাবদিহিতা অয়নের কাছে করতে হয়। এমনকি হাসপাতালের সকল ডাক্তার স্টাফদের বেতনও অয়নই দেয়। অয়ন ফাইল চেক করে। যেহেতু মাসের 3 তারিখ, তাই ডাক্তার রাকিবকে বলল যে আজ 3 তারিখ, প্রতি মাসে 2 তারিখ আপনাদের পেমেন্ট আমি দিয়ে দিই, কিন্তু কিছু পার্সোনাল কারণে আমি গতকাল আসতে পারিনি, আর ব্যাংক থেকে টাকাও তুলতে যেতে পারিনি, কাল দিয়ে দিব। ডাক্তার রাকিব অয়নের কথা শুনে বলল, Sir, it's okay, no problem. ওকে, গো ব্যাক টু ওয়ার্ক। রাকিব চলে গেলে হুট করে অয়নের মাথায় একটা কথা এলো। আরে, ওরুকে তো এই কথা বলাই হয়নি, কিন্তু ওর নাম্বার তো অয়নের কাছে নেই। অয়ন দ্রুত বাসায় ফোন দিল। নিনু ফোন ধরলো। হ্যালো, খালা, ওরুকে ফোনটা দাও। ওরু কে আব্বাজান? হ্যাঁ রে, তোমাদের কারো নাম কি অরু? না তো, তাহলে কার নাম অরু? ওহো, নতুন বউ? আচ্ছা দিচ্ছি। মিনু সিঁড়ি বেয়ে অয়নের রুমের সামনে যে দরজা নক করলো। ওরু তখনও বিছানার দিকে তাকিয়ে। নক শুনে ওর ভাবনায় ছেদ পড়লো। ওরু দরজা খুলে বলল, জি খালা। এই নাও তোমার বর। জি। এই তুমি কোথায়? জি, রুমে। বিছানাটা দেখেছো? একটা কাজ করো, দ্রুত বিছানার চাদর তুলে ধুয়ে ফেলো, কাউকে কিছু বলার দরকার নেই। আর শোনো, চাদর তুমি ধুবে, বোধে দিয়ে আবার ধুইও না। হ্যালো, বুঝেছো? জি, একটা কথা বলি। কি? আপনার কি কোথাও কেটে গেছে? রক্ত আসলো কোথা থেকে? অয়ন এবার হতবাক।
মেজাজটাও খারাপ হচ্ছে তার। এবার ওর কিছু না বলে ফোনটা কেটে দিল। ফোন কেটে দিল। মন খারাপ হয়ে গেল ওরুর। ওরু বিছানার চাদর উঠিয়ে অয়নের কথা মতো ধুতে গেল। ফোন রেখে দিয়ে পিছে তাকাতেই অয়ন দেখলো ঝড়ের বেগে কেউ তার কেবিনে নক না করে ঢুকে গেল। সেটা আর কেউ না, জয়া। জয়ের এমন কাজ দেখে অয়নের মেজাজ আরো খারাপ হয়ে গেল। কিন্তু অয়নের একটা স্বভাব হলো তার রাগ হলে সে দুটো জিনিস করে। এক, যার উপর রাগ হয় তাকে ও তার কথাকে সম্পূর্ণ ইগনোর করে। আর দুই, যার উপর রাগ তাকে ঠান্ডা মাথায় অপমান করে। ডক্টর জয়া, আমি কিন্তু আপনার এত তাড়াহুড়ো আগমনের কারণ জানি। বলে অয়ন বাঁকা হাসি দিল। এই হাসির উপরেই তো জয়া ফিদা। জি, জি। কি কারণ স্যার? গত মাসের পেমেন্ট, যেখানে প্রতি মাসের 2 তারিখ আপনাদের পেমেন্ট আমি দিয়ে দিই, সেখানে আজ 3 তারিখ। সরি ডক্টর, আজও পারছি না পেমেন্ট দিতে। ব্যাংকে যেতে পারিনি, কাল দিয়ে দেবো। চিন্তা করবেন না প্লিজ। পেমেন্টের চিন্তায় তো দেখছি আপনি সবই ভুলে গেছেন, ম্যানার্সও। অয়নের এই ধরনের কথা শুনে জয় বড়সড় একটা ধাক্কা খেল, সাথে কষ্ট আর লজ্জা দুটোই। জয়ের চোখে পানি টলমল করছে। জয় কিছু বলতে যাবে, তখনই অয়ন বলল, আপনি এখন আসতে পারেন ডক্টর, 6:30 দেখা হবে। জয় কথা না বাড়িয়ে চলে গেল। আর হয় কিছুদিন ধরে খেয়াল করছে যে তার স্বামী অনেক রোজ রাতে খুব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। অয়নের এই ধরনের কথা শুনে জয় বড়সড় একটা ধাক্কা খেল, সাথে কষ্ট আর লজ্জা দুটোই। জয়ের চোখে পানি টলমল করছে। জয় কিছু বলতে যাবে, তখনই অয়ন বলল, আপনি এখন আসতে পারেন ডক্টর, 6:30 দেখা হবে। জয় কথা না বাড়িয়ে চলে গেল। আর হয় কিছুদিন ধরে খেয়াল করছে যে তার স্বামী অনেক রোজ রাতে খুব দেরি করে ফেরে। মাঝরাতে কারোর সাথে ঘন্টাখানিক কথা বলে। আরোহী জিজ্ঞেস করলে বলে বিদেশের ক্লায়েন্ট। বিদেশের ক্লায়েন্ট হলে কি আরোহীর সামনে কথা বলা যায় না? বারান্দায় কথা বলা লাগবে কেন? বিয়ের 4 বছরে অনেককে এত অচেনা কোনোদিনও লাগেনি যা ইদানিং লাগছে। 4 বছরের বিয়ের পরিচয় তো আলাদা। তার আগে যে 5 বছরের প্রেম, 9 বছরের এত সুন্দর সম্পর্কে কবে এমন দূরত্ব এলো বুঝিনি আরোহী। বিয়ের প্রথম 3.5 বছর আরোহীকে মনে করত তার চেয়ে লাগিয়ে দুনিয়ার কোনো মেয়ে নেই। এত ভালোবাসা কেয়ার করতো অনেক। এই তো সেদিনের কথা, আরোহী যখন বলল যে অনেক, আমি মা হতে চলেছি। অনেক খুশিতে পাগল প্রায়। আরোহীকে মাটিতে যেন পাই রাখতে দিত না। প্রেগনেন্সির 9 মাস অনেক অফিসে যায়নি, অফিসের কাজ বাসায় বসে করেছে আর দিনরাত আরোহীর খেয়াল রেখেছে। আর যেদিন রুশের জন্ম হলো সেদিন অনেক খুশিতে কেঁদে দিয়েছিল। সারা হাসপাতাল, অফিস, পাড়া প্রতিবেশীদের মিষ্টি খাইয়েছিল। অফিসের স্টাফদের সেই মাসের বোনাস দিয়েছিল। মাসের মাঝখানে কত সুন্দর ছিল আরোহী, মাঝখানে কত সুন্দর ছিল আরোহী। অনেকের আরোহীর সংসার ছোট্ট রুষাকে নিয়ে, কিন্তু গত 1 মাস ধরে অনেক বদলে গেছে। আরোহীকে সময় দেয় না, সেটা আলাদা। সে তো ইদানিং তাদের রুষাকেও সময় দেয় না। যে অনেক রোজ 8 ঘন্টা অফিস করে ক্লান্ত শরীরে ফিরেই হাত মুখ ধুয়ে রুষার সাথে 2 ঘন্টা খেলা করত। সেই অনেককে গত 1 মাস ধরে রুষার সাথে 5 মিনিটও খেলে না। 2 বছরের 6 মাসের বাচ্চাটা সারাদিন তো এই অপেক্ষায় থাকে যে কখন তার বাবাই আসবে আর তার সাথে খেলা করবে। আরোহীর এখনো 1 মাস আগে সেই দিনের কথা মনে আছে, যেদিন কলিং বেল বাজার সাথে সাথে রুষে গুটি গুটি পায়ে দৌড়ে দরজা খুলে বাবাইয়ের ডেকে 2 হাত বাড়িয়ে দিয়েছিল প্রতিদিনের মতন। অনেক রুষাকে কোলে নিয়ে কপালে 2টা চুমু দিয়ে ভেতরে নিয়ে এসেছিল। ফ্রেশ হবে বলে রুষাকে নামিয়ে দিয়ে রুমে যেয়ে গেল। রুষা তো প্রতিদিনের মতন সব খেলনা বই নিয়ে অনেকের জন্য বসেছিল যে অনেক ফ্রেশ হয়ে এসে খেলবে। অনেক ফ্রেশ হয়ে নিচে ঠিকই এলো, কিন্তু রুষার সাথে খেললো না। আরোহীকে খাবার দিতে বলে উপরে চলে গেল। আরোহী খাবার 1 হাতে নিয়ে আরেক হাতে রুষার হাত ধরে উপরে গেল। খাবার হাতে দিতেই অনেক খেয়ে নিল। খাবার শেষ হবার সাথে সাথে রুষা অনেকের হাত ধরে টানতে লাগলো। অনেক বলেছিল
মা, আজ আমি অনেক ক্লান্ত, আজ খেলবো না। রুষা সেদিন লক্ষ্মী মেয়ের মতন অনেকের গালে চুমু দিয়ে একা একাই খেলবে বলে নিচে গেল। আরোহী সেদিন অনেককে অন্যরকম লাগলেও ভেবেছিল সত্যি অনেক আজ অনেক ক্লান্ত। কিন্তু এরপর থেকে 5-7 দিন গেল, রোজ অনেক একই কথা বলে। আরোহী আর রুষাকেও অ্যাভয়েড করে। রুষাও সে কয়দিন রোজ আশা করেছিল অনেকের কাছে যেতে, আর মন খারাপ করে ফিরে আসতো। আর একদিন অনেক বেল দেওয়ার সাথে সাথে রুষা তার সামনে গেলে রুষাকে পাশ কেটে সে রুমে চলে গেল। রুষা অনেকের পিছনে পিছনে গিয়ে অনেকের হাত ধরে টানা আরম্ভ করলো। অনেক হয়েছে, আজ বাবাই রুষার সাথে খেলা করতেই হবে। বাবাই বাবাই টল টলো খেলা খেলা না এখন না, যাও পরে। খেলা খেলা টল টলো বললাম তো না, যাও। এই বলে ঝাড়ি মেরে হাত সরিয়ে নিল। সেই সময় আরোহী রুমে ঢুকে সবটা দেখে নিল। আরোহী রুষার দিকে তাকালো। রুষার চোখে পানি টলমল করছে। অনেক এমন করছো কেন? ভালোভাবে তো বলা যায়। কি হয়েছে তোমার ইদানি? অনেক চুপ, যাও তো এখান থেকে, জাস্ট লিভ। আর অনেক রুষার হাত ধরে টেনে টেনে আরোহীর হাতে দিয়ে বলল, যাও, একে সরাও এখান থেকে। আরোহীর চোখ বেয়ে 2 ফোঁটা জল বেয়ে গেল। এসব মনে করে সেদিনের পর থেকে অনেক পুরোই পাল্টে গিয়েছে তাদের সম্পর্ক। রুষা ওই দিনের পর থেকে আর অনেকের কাছে যায় না, খেলতে চায় না। রুষার ছোট্ট মনটা অনেকের সেদিনই খারাপ আচরণে কি বুঝেছিল জানা নেই। তবে সেই থেকে যে বাবার প্রতি অভিমানের বিশাল পাহাড় তার মনে সৃষ্টি হয়েছে, এটা ভালোই বোঝে আরোহী। ওরু অয়নের কথা মতো নিজের হাতে চাদর কেচে ছাদে রোদে দিয়ে আসলো। বেলা বাজে 1:30। ওরু শাড়ি চেঞ্জ করে নিল। চাদর ধুতে চেয়ে শাড়ি ভিজে গিয়েছে। শাড়ি চেঞ্জ করে পরনের শাড়িটাও ধুয়ে আবার ছাদে যেয়ে মেলে দিল। এখন ওরুর পরনে একটা সুতির হলুদ শাড়ি। বিছানায় নতুন চাদর বিছিয়ে খাটে হেলান দিয়ে বসলো ওরু। ক্লান্ত লাগছে তার। রাজ্যের ঘুম ভর করলো ওরুকে। আয়ন লাঞ্চ খেতে ক্যান্টিনে যেতেই ধাক্কা খেলো জয়ের সাথে। সরি বলেই উপরে তাকাতেই অয়নকে দেখে সে হা করে তাকিয়ে আছে। ইটস ওকে। বলেই জয়াকে পাশ কাটিয়ে চলে গেল। খেতে বসলো। জয়া হুট করেই অয়ন যে টেবিলে বসা সেখানে বসে পড়লো আর বলল, স্যার, বাইরের খাবার এখন খাওয়া ঠিক না। দেখেন করোনা ভাইরাসের যে প্রকোপ, আমি বাসা থেকে নিজের হাতে রান্না করে এনেছি। প্লিজ এখান থেকে খান। না, আমি রোজ যা খাই তাই খাবো। আর আপনি কি বলতে যাচ্ছেন যে হাসপাতালে ক্যান্টিনের খাবার অস্বাস্থ্যকর? মানে আপনি আমার ম্যানেজমেন্টের উপরে সন্দেহ করছেন? আমি এদের পর্যাপ্ত টাকা দিয়ে রেখেছি, এরা স্বাস্থ্যকর খাবার ছাড়া সরবরাহ করে না। না, আমি কাউকে কোনো দোষ দিচ্ছি না, কিন্তু আপনি আজ আমার হাতের খাবারই খাবেন। প্লিজ প্লিজ প্লিজ। বলো। শোনো, আজ তাড়াতাড়ি ফেরার কথা ছিল, কিন্তু মনে আছে বিকেলে বাড়ি যেতে হবে না? পরশু ভাইয়ের বউ ভাত। ও, মনে ছিল না। কাল সকালে যাব, আজ ফিরতে পারবো না জলদি। এটা কেমন কথা হলো? না, তুমি আজই আসবে। কিচ্ছু জানি না আমি। বললাম তো পারবো না বলে ফোন কেটে দিল। অনেককে নিয়ে আরোহী ব্যাগ গুছানো কমপ্লিট করেছে। রুষাকে রেডি করে নিয়ে আরোহী ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেল অনেকের অফিসের উদ্দেশ্যে। অনেকের অফিসে পৌঁছে ব্যাগ আর রুষাকে গাড়িতে রেখে আরোহী ভিতরে ঢুকলো। আরোহীকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আরোহী অনেকের কেবিনে নক না করেই ঢুকে গেল। অনেক মনোযোগ দিয়ে ফাইল দেখছে। সারপ্রাইজ। তুমি? শুধু আমি না, সাথে ব্যাগপত্র আর আমার মেয়েও আছে। তারা গাড়িতে। চল তো এখন। কোথায়? বললাম না বাড়ি যাব, চল। হোয়াট দি আর ইউ ক্রেজি? বলিনি তোমাকে যে আজ যেতে পারবো না, তাও তুমি এমন ব্যাগপত্র নিয়ে আসো? কোন সেন্সে? যাও বাসায় জলদি, গো। তুমি চিৎকার করছো কেন? অনেক সবাই কি ভাবছে দেখো, কাচের দরজা, সবাই তাকিয়ে আছে এদিকে। আমি কি করেছি? তুমি ননসেন্সের মতো কাজ করলা কোন আক্কেলে? আরোহী এবার কেঁদে দিল। কিভাবে কথা বলছো তুমি? এত খারাপ বিহেভ কেন করছো? এই শোন, যা সর। মাথা গরম করে দেয়, ভালো মুডটা নষ্ট করে দিল।
আরোহী অনেকের তুই তুকারি দেখে হতবাক। অনেক, তোমার কি হয়েছে? তুই তুকারি করছো তুমি আমার সাথে? যাও, তুমি বাসায় যাও এখন প্লিজ। মাথা আর গরম করো না, সিক্রেট করো না আর, জাস্ট লিভ। তুমি বদলে গেছো, অনেক বদলে গেছো। এই বলে অনেকের কলার ধরে কাছে টেনে নিল আরোহী। কাছে দরজার বাইরে দাঁড়িয়ে সবাই ওদের দেখছে। অনেকের মাথায় এবার রক্ত উঠে গেল। আরোহীকে সরিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। সন্ধ্যা 6:30। জয় সব ফাইল রেডি করে যেই না অয়নের কেবিনে ঢুকতে যাবে, দেখলো অয়ন ফোনে কথা বলতে বলতে একটা ছেলেকে ইশারা করলো। ফোন রেখে জয়াকে বলল, সব ডিটেলস ওকে বুঝিয়ে দেন ডক্টর জয়া। হি ইজ মাই নিউ অ্যাসিস্ট্যান্ট সাইম আহমেদ। এই বলে অয়ন বের হয়ে গেল। জয়ের মন খুব খারাপ হয়ে গেল। এবার একটু হলেই ও কেঁদে দেয়। অয়ন বাসায় ফিরে আসলো। মাথাটা তার খুব ব্যথা। রুমে ঢুকে দেখে তার বউ ঘুমাচ্ছে। মোবাইল ওয়ালেট ডেস্কে রেখে ওর কাছে গেল সে। তারপর কি ভেবে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল অয়ন। দরজা আটকানোর শব্দে ওর ঘুম ভাঙলো। সে কি 7:30 বাজে? আমি এতক্ষণ ঘুমিয়েছি। ঘুমের ঠেলায় তো দুপুরে খাওয়াও হয়নি। ওর মাথায় হাত। ওয়াশরুমে কিসের শব্দ? উনি চলে এসছেন। ওর দ্রুত পায়ে নিচে চলে গেল। কাজের বুয়ারা সবাই লাইন দিয়ে স্টার জলসা সিরিয়াল দেখছে। ওরও কাউকে কিছু না বলে রান্নাঘরে গেল। এক গ্লাস লেবু শরবত বানিয়ে উপরে নিয়ে গেল। যাওয়ার সময় বুয়াদের উদ্দেশ্য করে ওরু বলল, তাহলে আমি তো দুপুরে কিছু খাইনি, আপনারা একবারও তো আমাকে ডাকলেন না খেতে। বুয়ারা থা হয়ে গেছে। সেলিনা ওর কথা উত্তর দিয়ে বলল, নতুন বউ কত ডাকিছে তোমারে, তুমি তো কি ঘুম উঠলাই না। আসলে কেউই ওরুকে ডাকেনি, কারণ তারা ভুলে গিয়েছিল যে ঘরে নতুন একটা বউ আছে। আসলে এত বছরের অভ্যাস তো একাই দুপুরে খাওয়ার। নতুন মানুষকে তারা ভুলে গিয়েছিল। ওরু সেলিনার কথা শুনে আর কিছু বলল না, উপরে চলে গেল। ওরু রুমে ঢুকতে দেখে অয়ন শাওয়ার নিয়ে খালি গিয়ে বের হচ্ছে। ওরুকে দেখে টাওয়ালটা রেখে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। ওরু অয়নের কাছে গিয়ে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিন, অফিস থেকে এসছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত। শরবত বুঝি খাওয়া যায়? দাও। অয়ন ঢকঢক করে পুরোটা সাবার করলো। সত্যি রিলিফ লাগছে। অয়ন গ্লাসটা পাশে রেখে ওরুর কোমর ধরে নিচের কাছে নিয়ে গেল। কি বলছিলে যেন তখন? আমার কোথাও কেটেছি কিনা? ওটা তোমার রক্ত। কিন্তু আমার তো হয়নি। কি হয়নি? অয়ন ওরুকে ছেড়ে খাটে গিয়ে আধশোয়া হয়ে বলল, বুঝলাম, তুমি হয় অনেক চালাক, না হয় খুব বোকা। যাক, এদিকে এসো। অয়নের কাছে টাকায় ওরুর বুকটা ধুক করে উঠল। তাহলে কি এখন আবার অয়ন ওসব করবে? ওরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়ন ওরুর হাত ধরে কাছে বসালো। মাথাটা খুব ব্যথা করছে, চেপে দাও। ওরু অবাক হলো। কি হলো? দাও। ওরু কাঁপা কাঁপা হাতে অয়নের মাথায় হাত দিয়ে চেপে দিচ্ছে। আর অয়নের চোখ বন্ধ। এরকম 8 ঘন্টা যাওয়ার পর হঠাৎ অয়ন চোখ খুলে তাকালো ওরুর দিকে, একটা নেশা ভরা চোখে। হয়েছে, আর লাগবে না, কিছুটা রিফ্রেশ লাগছে। আর বাকিটা? অয়ন উঠে বসে ওরুর দুগালে 2 হাত দিয়ে টাচ করলো। তারপর হুট করে ওরুর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ওরুর চোখ পুরো বড় বড় হয়ে গেল। অয়ন উঠে বসে ওর দুগাল 2 হাত দিয়ে টাচ করলো। তারপর হুট করেই ওর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। ওর চোখ তো বড় বড় হয়ে গেল। কলিং বেলের আওয়াজে ঘোর কাটল অয়নের। ওর চোখ কুচকে আছে এখনো। অয়ন হেসে দিল আর বলল, আর বাকিটা এই এখন হলো। ইয়া, নাও আই ফিল রিলিফ। ওরও এবার চোখ খুলে মাথা নিচু করে তাকিয়ে আছে। এই, তুমি কিস করতে পারো না কেন? কেমন করে ঠোঁট শক্ত করে রাখো? সবসময় আমি দিব নাকি? তুমি আমাকে দেবে না? কি কি দেব? এক ভ্রু উঁচু করে তাকিয়ে আছে এবার। তোমার মাথা। ওরও মাথা নিচু করে আছে আর বলে, মনে হয় বাবা এসছেন। এসেছেন না, এসেছে, এখন এসেছে, যাও দেখে আসো। ওরও দ্রুত উঠে যেতে নিলে অয়ন আবার বলল, হ্যাঁ রে, বেশ দ্রুত হাঁটতে পারতো। আমি তো ভাবছিলাম তোমার পা সবসময় বরফের মতো জমে থাকে, তাইও তো আস্তে হাঁটো। কিন্তু না, আমার কাছে আসতে গেলে হাঁটা দ্রুত হয় না শুধু। ওরও আর দেরি না করে এক প্রকার দৌড়ে চলে গেল রুম থেকে। অয়ন আবার আগের মতন শুয়ে চোখ বন্ধ করে থাকলো।
অরু নিজের দুগালে দুটো হাত দিয়ে চেপে নিচে নামছে আর টমেটোর মতন লাল হয়ে আছে। নিচে নেমে দেখলো অহনা নয়, বরং আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাথে একটা ছোট মেয়ে। সেলিনা বুয়া দরজা খুলে বলল, বড় আম্মা যে কিরাম আছো? আরে রুষা মা, আহো আহো। অরু এবার বুঝলো এটা তার বড় ননদ। মুখে প্রশস্ত হাসি নিয়ে দৌড়ে গেল নিচে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো, কি খবর? ভালো। হাই, কি নাম? লুসা। রুষা? সবাই সোফার ঘরে বসলো। আরোহীর মন যে কত খারাপ সেটা শুধু আরোহী জানে। আজ তার সব থেকে প্রিয় মানুষটা যে তার গায়ে হাত তুলেছে। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু উপায় নেই। এই বাসায় সবাই যে বুঝে যাবে তাহলে। ওরও যে বাসায় নতুন, তাই তো সে বুঝতে পারেনি যে আরোহীর ভালো আছে কথাটা যে পুরোপুরি মিথ্যা। আরোহী যে ভালো নেই এটা এখনো ওরুর অবুঝ মনে বোঝেনি। আরোহী যে কত চঞ্চল তাও জানে না ওরু। ওরু তো সেই থেকে রুষার সাথে খেলা করতে ব্যস্ত। আরোহীর আজ দুপুর থেকে খাওয়া হয়নি, এখন ওর খুব দুর্বল লাগছে। ওরু, কি রান্না হয়েছিল আজ দুপুরে? সেটা তো জানি না আপু। মানে খাওনি তুমি দুপুরে? ওরু মাথা নাড়িয়ে না বলল। আরোহী তখনই মিনু সেলিনাকে ডাকলো। আপু মানে আমি ঘুমাই গেছিলাম। থাক, আর খালাদের হয়ে সাফাই গাইতে হবে না। আমার ভালো জানা আছে ওনাদের স্বভাব। খালা, নতুন একজন মানুষ বাসায় আছে, ভুলে গেছেন বুঝি? কেন এমন করেন আপনারা? এতদিনের কথা না হয় আলাদা ছিল যে বাবা ভাইয়া আর বোনও বাহিরে থাকতো বলে দুপুরে তেমন রান্না বান্না হতো না বাসায়। কিন্তু এখন থেকে নেক্সট টাইম যেন এমন না হয়। এখন দ্রুত খাবার দেন আমাদের। আরোহী ওদের সাথে কথা শেষ করে অরুকে বলল, অরু ভাইয়া আজও অফিসে গেছে তাই না? গিয়েছিলেন কিন্তু ফিরে এসেছেন। তাই ভাইয়া বাসায়? আসছি আমি। বলে আরোহী দৌড়ে উপরে অয়নের রুমে গেল। অরু এদিকে রুষার সাথে খেলায় মগ্ন। রুষাও যেন অরুকে পেয়ে সেই খুশি। বান্ধবী বানিয়ে নিয়েছে রুষা অরুকে। দরজা খোলার শব্দে অয়ন চোখ খুলে তাকালো। আরোহী ভাইয়ের কাছে গিয়ে বসল। কেমন আছিস ভাইয়া? ভালোই। কি হয়েছে, কেটেছিস কেন? কই বল কি হয়েছে? না তো, কে বলেছে? আমি বুঝি। বেশি বুঝিস তুই ভাইয়া। আচ্ছা, ওরু যে দুপুর থেকে না খেয়ে আছে, ওকে খেতে বলিসনি কেন? না খাও নাকি? জানতাম না। না খেয়ে থাকার কি আছে? ও কি ইচ্ছা করে না খেয়ে আছে? জানিস না খালারা কি রকম? খালাদের সংসার তো এটা না, এটা ওর সংসার, ওকেই সামলাতে হবে। ও বাসায় নতুন ভাইয়া, সব বুঝতে সময় লাগবে। চল একসাথে খাবো। এখন খাবো না, বাবা আগে আসুক তারপরে খাবো। তুমি ওরকে নিয়ে খেয়ে নাও। আরোহী চলে যেতে নিলে অয়ন বলল, বনু, অনেক আসেনি কেন? অনেকের কথা শুনে আরোহীর চোখে পানি চলে এলো। অয়নের দিকে না ফিরে বলল, কাল আসবে, আজ অফিসে কাজ ছিল। আর উষা? নিচে ওর সাথে খেলছে। আচ্ছা যা, আমি আসছি। আরোহী বের হতে হতে চোখের পানি মুছে নিল। অয়ন ঠিকই বুঝতে পেরেছে যে আরোহী কাছে। ওর ভারী গলা শুনে বুঝেছে ও। আরোহীর মলিন চেহারাটা অয়নের চোখ এড়ায়নি। আমার বনুটা তো আগের মতো প্রাণ চঞ্চল নেই, জানতে হবে আমাকে সবটা। অয়ন দ্রুত পায়ে গেল বাইরে। আরোহীর সাথে একসাথে নামলো। দুজন নেমে দেখে রুষা ওর কোলে ঘুমিয়ে পড়েছে। আরোহী কিছু বলতে গেলে ওর হাত দিয়ে হুশ করে ইশারা করলো, বলল, আমি ওকে খাইয়ে দিয়েছি। আরোহী হাসলো। অয়ন সিঁড়িতে দাঁড়িয়ে অরুকে দেখছে। তারপর কাছে যেয়ে ওর কোল থেকে রুষাকে কোলে নিয়ে উপরে চলে গেল। চলো ওরু, খেয়ে নি আমরা। দুজন খেতে বসলো। রাতে অহনার বাবা বাসায় ফিরে এলে অয়ন নিচে খেতে এলো। খাবার টেবিলে, অয়ন, বিয়েটা যে তাড়াহুড়াই হলো, পরশু বউ ভাত কি ঠিক হবে নাকি আরো 4-5 দিন পিছাবো? কেউই তো তেমন জানে না। ইনফ্যাক্ট তোমার হাসপাতালের কেউ জানে না। কাট করতে তো সময় লাগবে। হ্যাঁ বাবা, অহন ঠিক বলেছে। আমি আমার বন্ধুদের আর হসপিটালে সবাইকে ইমেল করে ইনভাইট করে দেবো রাতে। আমি আত্মীয় স্বজনদের ইমেল করে দিব তাহলে। বাবা অনেকে আর ওর পরিবারকে ফোন করে বলবে শুধু। আচ্ছা।
খাওয়া শেষ, সবাই যে যার মতন রুমে চলে গেল। আরোহী আর রুষা আগেই ঘুমিয়ে গিয়েছে। ওরু ওদের রুমে পানি রেখে রুমে এসে দেখলো অয়ন ল্যাপটপে কাজ করছে। ওরুর খুব ভয় করছে, আজ কি করবে অয়ন। ওরু নিজের শাড়ির আঁচলটা হাতে দিয়ে পেঁচাচ্ছে আর খুলছে, আবার পেঁচাচ্ছে, খুলছে। অয়ন কাজের ফাঁকে একবার ওরুকে দেখিয়ে নিল। ওরু ঠায় দাঁড়িয়ে আছে এখনো। এই দেখিয়ে অয়ন বলল, কি ওভাবে বোকার মতো দাঁড়িয়েছো কেন? ওরুর সাথে সাথে ওয়াশরুমে দৌড়। অয়ন ওরুর এই কাণ্ড দেখে তো বোল্ড। অয়ন কিছুক্ষণ ওরুর যাওয়ার হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। খুলছে, আবার পেঁচাচ্ছে, খুলছে। অয়ন কাজের ফাঁকে একবার ওরুকে দেখিয়ে নিল। ওরু ঠায় দাঁড়িয়ে আছে এখনো। এই দেখিয়ে অয়ন বলল, কি ওভাবে বোকার মতো দাঁড়িয়েছো কেন? ওরুর সাথে সাথে ওয়াশরুমে দৌড়। অয়ন ওরুর এই কাণ্ড দেখে তো বোল্ড। অয়ন কিছুক্ষণ ওরুর যাওয়ার দিকে তাকিয়ে থেকে আবারও কাজে মন দিল। ইমেইলে কার সিলেক্ট করে পাঠিয়েছে অহনা, সেটাই ইমেইল করবে এখন অয়ন নিজের ফ্রেন্ড প্লাস হাসপাতালের সবাইকে। আরে আরে কুল, এত চিন্তা না করে আমাদের পাশেই থাকুন। অয়ন জেনে প্রত্যেকের ইমেইলে একসাথে নিমন্ত্রণ কার্ড সেট করে সেন্ড দিল। সেই সময়ই ওর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। অয়ন চোখ তুলে তাকাতেই ফ্রিজড হয়ে গেল। ওরুকে দেখতে অয়নের মাথা ঠিক থাকে না, কামনা জাগে খুব হারে। কামনার তাড়না মাথায় চেপে বসে অয়নের। না, আর কোনো মেয়েকে দেখলে অয়নের এই ফিল আসে না। অয়নের কামনার একমাত্র সূত্র অরু। হ্যাঁ, এখনই সময়। এখন অয়নের আবার অরুকে চাই, একান্ত নিজের করে। অরু চুপ করে চেয়ে খাটে বসলো। অরু, জি। এদিকে এসো। কি হলো, এসো। অরু ধীর পায়ে অয়নের কাছে গেল। অয়ন ল্যাপটপটা সাইডে রেখে অরুর হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসালো। তুমি আমাকে দেখে বা আমার কাছে আসলে তো ভয় পাও কেন? অয়ন অরুকে কোলে করে উঠে দাঁড়ালো। অরুকে নিয়ে বিছানার দিকে আগালো। ডিনার শেষ করে নিজের রুমে গেল জয়া। মনটা এমনি ভালো না। অয়নের সাথে আজ সময় পায়নি সে। গত 3 দিন ধরে কিছু যেন ঠিক হচ্ছে না তার জীবনে। কেমন একটা ভয় লাগছে তার। কিসের ভয় সেটা জয়ার নিজেরই জানা নেই, কিন্তু লাগছে, খুব ভয় লাগছে। রুমে গিয়ে বিছানায় শরীর এলিয়ে দিল জয়া। 15 মিনিট ন্যাপ নেবার পর চোখ খুলল। একটা প্রেগনেন্সি কেসের ব্যাপারে একটু স্টাডি করা লাগবে তার এখন, তাই ল্যাপটপে আর ফাইল নিয়ে বসলো জয়া। ল্যাপটপ ওপেন করতে দেখলো 50+ ইমেইল। চেক করতে লাগলো জয়া। 20টা ইমেইলের নিচে যেতেই একটা জায়গায় চোখ আটকে গেল জয়ার। বিশ্বাসই হচ্ছে না জয়ার। অয়নের ইমেল। জয়া কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল। খুশিতে তার নাচতে ইচ্ছে করছে। মিনিটে যেন তার সব ক্লান্তি দূর হয়ে গেল। কিন্তু জয়ের এই খুশি যে বেশিক্ষণ স্থায়ী না। জয়া ইমেইল ওপেন করলো। তাকিয়ে আছে জয়া ল্যাপটপের দিকে। তাকিয়েই আছে। চোখ থেকে 2-3 ফোঁটা জল গড়িয়ে পড়লো। তারপর তার কিছুক্ষণ বাদে চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো জয়ার। কেবলই তো ভালোবাসার বিশাল প্রাচীর গড়েছিল জয়া তার মনে। হুট করে দমকা হাওয়া এসে তার ভালোবাসার প্রাচীর গুড়িয়ে দিল। বলতেও তো পারলো না অয়নকে তার মনের কথা। বলতে পারলো না যে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। জয়ের বুকটা ফেটে যাচ্ছে। জয়ের বুকটা ফেটে যাচ্ছে। ছোটবেলা থেকে যা চেয়েছে তাই পেয়েছে জয়া। এই প্রথম যাকে চেয়েছিল তাকে পেল না। আর আজ যা পেল না তা জয়াকে পুরো শূন্য করে দিয়ে গেল। ভালোবাসার মানুষকে না পাওয়া এত কষ্টকর জানা ছিল না জয়ার। জয়া বেশ শক্ত মেয়ে, চাপা স্বভাবেরও বটে। সহজে কাঁদে না সে, কিন্তু আজ তার খুব কান্না পাচ্ছে। পাবেই বা না কেন? আজ পর্যন্ত তো কখনো নিজেকে এত নিঃস্ব মনে হয়নি তার। ডুকরে কেঁদে উঠল জয়া। বাস্তবতা হয়তো এমনই। কথা আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আজ তেমনই হয়েছে এদের জীবনে। এদিকে জয়া সারা রাত ডুকরে ডুকরে কাছে, আর আরেকদিকে অয়ন সারা রাত ওর সাথে সুখের মিলনে লুপ্ত অবস্থায় কাটিয়েছে। সকালে অরুর ঘুম ভাঙল ভোর 6টায়। অয়নের গায়ে চাদর টেনে দিয়ে নিজেকে দ্রুত গুছিয়ে ওয়াশরুমে চলে গেল।
লম্বা শাওয়ার নিয়ে একটা হালকা পেস্ট কালারের সুতির শাড়ি পরে বের হলো ওরু। ভেজা চুল পিঠে ছড়িয়ে দিল, নিচে নামে সোজা রান্নাঘরে চলে গেল। ওরু রান্নাঘরে যেয়ে দেখে মিনু চা বিস্কুট নিয়ে খেতে বসেছে। ওরুকে দেখে সেলিনা, মিনু সবাই অবাক। মিনু বলল, আরে নতুন বউ এখানে? আটা ময়দা এগুলো কোথায় খালা? কেন কেন আপনি কি করবেন ওইগুলা নিয়ে? কি করব মানে? নাস্তা বানাবো। দরকার নাই, কেউ সকালে এত বাড়ি খাওয়ান খায় না। আপনি বলেন কোথায় আছে ওসব। আমি আজ থেকে রান্না করব প্রতিবেলায়। আপনি আমাকে সহায়তা করবেন। সবাই খাবে না খাবে আমি বুঝবো। মিনু তার আগে একাকার গজগজ করতে করতে সব বের করে দিল। ওরও মিনুকে বলল সবজিগুলো কেটে দিতে। মিনু তাই কেটে দিল। মিনু শত রাগ হলেও কিছু বলার উপায় নেই। ওরও এক এক করে সবার জন্য পরাটা, আলু গাজর সিম মিক্সড করে একটা সবজি মুরগির ছোট ছোট পিস করে ভুনা করলো। মিষ্টান্ন হিসেবে সেমাই রেতে ফেলল। জুস আর চা বাকি, এখন শুধু বুয়ারা সবাই অবাক। ওরা একা হাতে 1.5 ঘন্টার মধ্যে সব রেঁধে ফেললো। আর ওর কাজ খুবই নিট অ্যান্ড ক্লিন, কারো খুদ ধরারও সাধ্য নেই। ওই সময়ের মাঝে যে ওরু শুধু নাস্তা করেছে তা কিন্তু নয়। ওরু অয়ন, বাবা আর অহনার জন্য দুপুরে লাঞ্চ তৈরির প্রস্তুতিও করেছে। সকাল 8টার অ্যালার্ম বাজাতে ঘুম ভাঙলো অয়নের। খুব ভালো ঘুম হয়েছে তার, তাই মেজাজটাও ফুরফুরে তার। টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল অয়ন শাওয়ার নিতে। 8:10 বাজে। ওরু বুঝলো অয়ন উঠে গেছে। বুয়াদের টেবিল রেডি করতে বলে ওরু উপরে উঠে গেল। অয়ন এখন শাওয়ার নিচ্ছে। ওরু আলমারি থেকে অয়নের শার্ট, স্যুট, প্যান্ট, টাই, ওয়ালেট, বেল্ট, রুমাল মানে যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস বের করে রাখলো। হ্যাঁ, ওরু নিজের সংসার আজ থেকে নিজের মতন করে গুছিয়ে নিতে শুরু করেছে। এটা তো ওরুরই সংসার, ওরুকেই সব দিক সামলাতে হবে। ওরু রুম থেকে যেই বের হয়ে গেল, তার যে অনেক কাজ। অয়ন ওয়াশরুম থেকে বের হয়ে তো অবাক। তার প্রয়োজনীয় সব জিনিস তার হাতের নাগালে রেখে গেছে ওরু। কে করেছে এসব? ওরু? অয়ন বাঁকা হাসি দিয়ে বলল, বাহ, এমন হলে তো আজ থেকে আরো 10 মিনিট বেশি ঘুমানো যাবে। প্রতিদিনের মতন সবাই 8:30 নিজ নিজ রুম থেকে বের হয়ে নিচে গেল। নিচে নেমে সবাই অবাক, বিশেষ করে অয়ন। কত বছর পরে যে এমন টেবিল ভর্তি খাবার দেখলো, তাও আবার ঘরের তৈরি। সে কি, এত কিছু কে করলো? সাহেব, নতুন বউ এইসব রাঁধছে, তাও একা একাই। কি ওরমা, এইসব কি? একদিন কেবল হয়েছে বাড়িতে এসেছো, আর আজই রান্নাঘরে ঢুকলে? আমি বলেছিলাম বটে যে তোমার হাতে রান্না খাবো, তবে আজই? বাবা, আপনিই তো বলেছেন এটা আমার সংসার, তাহলে আমাকেই তো সামলাতে হবে। অয়ন, অহনা আর তাদের বাবা খেতে বসলো টেবিলে। ওরু সবাইকে খাবার বেড়ে দিল। এতক্ষণে আরোহীও চলে এসেছে। ওরু আরোহীকে বসতে বলল। ওরমা, আমাদের সাথে বসো। না বাবা, আমি একটু পরে খাবো। কেন, এইখানেই বসো। না আপু, পরে প্লিজ। আপনারা খেয়ে বলুন কেমন হয়েছে। ওয়াও ভাবি, ভাজিটা কি ইয়াম্মি হয়েছে, আর চিকেনটাও জাস্ট ওয়াও। আরোহী ওরুকে ইশারা করলো অয়নকে সব বেড়ে দিতে। ওরু অয়নকে পরোটা আর 3টা বাটিতে সবজি, কিচেন, সেমাই বেড়ে দিল। অয়ন চুপচাপ খাচ্ছে নিচের দিকে তাকিয়ে। আরোহী, অহনা আর বাবা তো ওর রান্নার প্রশংসায় পঞ্চমুখ। ওরু বলল, দুপুরে লাঞ্চে কি খাবেন বললে ভালো হতো। কেন মা, তুমি লাঞ্চও বানাবে? আমার তো বাইরে খেয়ে নেই, তার প্রয়োজন নেই। এতদিন খেয়েছেন বাবা, এখন থেকে আর না। আমি রোজ আপনাদের 3 জনের লাঞ্চ পাঠিয়ে দিব। বাইরের খাবার স্বাস্থ্যের পক্ষে ভালো না। ওকে ভাবি, আজ গরুর মাংসের ভুনা খাবো। আচ্ছা মা, তুমি ভাত আর মাংস দিও। খাওয়া শেষে অয়ন অহনাকে বলল, না, চল তোকে কলেজে ড্রপ করে দেই। কেন ভাই, তোমার অফিস আর আমার কলেজ তো অপোজিট রাস্তায়। ব্যাংকে কাজ আছে, চল। ওকে, আমি ব্যাগ নিয়ে আসছি। অয়ন ওরুর রান্না ভালো হয়েছে কিনা কিছুই বলল না। ওরুর মন খারাপ হয়ে গেল। ভাইয়া, বললি না তো ওর রান্না কেমন হয়েছে? অয়ন ওরুর দিকে তাকিয়ে বলল, খাওয়ার মতো হয়েছে। এই বলে অয়ন বের হয়ে গেল। ওরুর মুখটা কালো হয়ে গেল। আরোহী সেটা খেয়াল করে বলল,
আরে অয়নের খুব পছন্দ হয়েছে তোমার রান্না, দেখলা না কি গপ গপ করে খেলো, 4টা পরোটা, ভাবা যায়? অয়নকে আমি অনেক দিন পর এত খেতে দেখলাম। অরুর মুখে এবার বিশ্বজয়ের হাসি। অরু নাস্তা খেয়ে নিল, বুয়াদেরও নাস্তা সাজিয়ে দিল। বুয়ারা অবাক, কিন্তু খুব খুশি হলো সবাই। আজ অয়নের মনটা ভালো সকাল থেকেই, হবেই না বা কেন? সামনে নিজের আজ সব প্রয়োজনীয় জিনিস গুছানো পেয়েছে, তার আর কষ্ট করে খোঁজা লাগেনি। আর আজকের নাস্তাটা সেই ছিল অয়নের কাছে। আজ কতদিন পরে যে এমন পেট পুরে সে খেলো। রোজ রোজ ব্রেড জেলি বাটার খেয়ে খেয়ে অয়ন ছিল ফেড আপ। আর আজকে বেস্টের উপর বেস্ট ছিল অরুর হাতের চা, যেন চাতে চুমুক দেওয়ার সাথে সাথেই মন প্রফুল্ল হয়ে গিয়েছিল। এরকম এক কাপ চা যে কোনো মানুষের সব ক্লান্তি দূর করতে সক্ষম। অয়ন আহনাকে ড্রপ করে ব্যাংকে গেল। হাসপাতালের সকল ডাক্তার প্লাস স্টাফদের বেতন তুলে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হলো। ওদিকে অনিকের মনটা খুব খারাপ, নিজেকে বড্ড পাষাণ মনে হচ্ছে তার। সে তার সব থেকে কাছের মানুষটার গায়ে হাত দিয়েছে, একটা মাস ধরে তার কলিজার টুকরোকে সে কষ্ট দিয়েছে। নিজেকে অনেক একা একা লাগছে তার, নিঃস্ব হয়ে গেছে সেই আজ। অনেককে বেশ খানিকক্ষণ ধরে লক্ষ্য করছে রিতা, মেজাজটা তার চরম খারাপ হচ্ছে। অনেক আরোহী আর রুষার প্রতি এত ভালোবাসা দেখে কত না চেষ্টা করলো অনেককে পাওয়ার, বাট পেল না। অনেকের মনে প্রাণে শুধু একমাত্র আরোহীকে ভালোবাসে, কেন যেন সেটা মেনে নিতে পারেনি রিতা। রিতা অনেকের বসের মেয়ে, প্রথম দেখাতেই অনেককে ভালোবেসে ফেলেছিল। তারপর থেকে অনেকের আর পিছু ছাড়ছে না। অনেককে যে পাওয়াটা রিতার কাছে, অনেককে পাওয়াটা রিতার কাছে একটা নেশা। আর এই নেশায় তার মাথায় প্রখর ভাবে সেদিন চড়ে বসেছে, যেদিন রিতার জানতে পারে অনেক বিবাহিত এবং তার একটা মেয়ে আছে। এটা জানার পর থেকে যেন রিতা অনেকের আরোহীর সম্পর্ক ভাঙার পিছে মরিয়া হয়ে উঠেছিল, কিন্তু কিছুতেই অনেকের মন গলাতে পারেনি সে। একের পর এক চেষ্টায় ব্যর্থ হয়ে যাবার ফলে রিতা একদিন এমন নিচে নেমে যায় যা কল্পনারও বাহিরে। ওদিকে অনেক ভাবছে সেই কথা, 1.5 মাস আগের কথা। সেই দিন অনেক তার বসের রুমে ঢুকে বসকে পায়নি, কিন্তু অনেককে তো বলা হয়েছিল যে বস তাকে ডেকেছে। সারা কেবিন ভালোভাবে দেখেও বসকে না পেয়ে অনেক বের হতে নিবে, কেউ তার হাতটা ধরে ফেলে, আর কেউ না সেটা রিতাই। রিতা তখন অনেকের সামনে অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়ানো ছিল। অনেককে টেনে জড়িয়ে ধরল রিতা, অনেক ধরেনি তাকে। অনেক রিতার এমন বিহেভিয়ারে বড় রকম একটা ঝটকা খেয়েছিল। হোয়াট দি হেল, হাউ ডেয়ার ইউ রিতা? আই লাভ ইউ অনেক। আর ইউ ম্যাড? তুমি জানো না আমি ম্যারিড, আমার একটা মেয়ে আছে। জানি তো, কি আমি ভালোবাসি তোমায় অনেক। আমি তোমার ভালোবাসা চাই, তোমার ছোঁয়া চাই, একটা বারের মতো অন্তত। ইউ আর জাস্ট ডিসকাস্টিং, ননসেন্স। অনেক বের হতে নিলে এবার রিতা অনেককে জোর করে টেনে নিজের গায়ের উপর ফেললো, অনেককে কিস করতে চাইল। অনেক তখন রিতার এমন অসভ্যতামি দেখে জোরে ওর গালে চড় বসিয়ে চলে গেল। ব্যাস, সেদিনের কিছু মোমেন্টের পিক রং অ্যাঙ্গেলে তুলেছিল রিতা তার বান্ধবীকে দিয়ে। সেটা নিয়েই রোজ রিতা অনেকে ব্ল্যাকমেল করে। যেদিন এই ঘটনা ঘটে সেদিন থেকে অনেক চেঞ্জ, মিসবিহেভ করা শুরু করেছিল। আর যেদিন পিকগুলো দিয়ে রিতা তাকে ব্ল্যাকমেল শুরু করে সেদিনই বাসায় ফিরে রুষের সাথে খারাপ বিহেভ করেছিল অনেক। রোজ রাতে রিতাই অনেককে ফোন দেয়, ঘন্টার পর ঘন্টা তাকে আটকে রাখে। অনেকের ভয় এটা না যে আরোহী এসব দেখলে তাকে ভুল বুঝবে, অনেকের ভয় নিজের চাকরি নিয়ে। চাকরিটা 5 বছর আগে সে ছাড়তে পারবে না, কোনো কারণে ছাড়লে তাকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। আর রিতা পিকগুলো দেখলে অনেকের মান ইজ্জতের কিছুই থাকবে না। নানান চিন্তায় অনেকের মাথা ইদানিং ঠিক থাকে না, কিন্তু অনেক যেটা করেছে সেটা অপরাধ, চরম অপরাধ। সে তার স্ত্রীর গায়ে হাত তুলেছে। অনেক উঠে দাঁড়ালো, না আর এভাবে বসে থাকলে হবে না, আর অন্যায়ের সাথে আপোষ করবে না সে। অনেক গাড়ি নিয়ে আরোহীদের বাসার ঘুম ভাঙলো জয়ের। সারা রাত কেঁদে ভোরের দিকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল সে। কিরে, আজ এতক্ষণ ঘুমাচ্ছিস? হাসপাতালে যাবি না? কি হলো, নিচে তাকিয়েছিস কেন? কিছু না। এই তোর গলা এমন ভার ভার কেন? কিছু হয়েছে? এই তাকা আমার দিকে। জয়া,
এরই মাঝে জয়ের বাবাও রুমে এলো। তিনি কাঁধে হাত রাখতে জয় তাকিয়ে আবারও কেঁদে দিল। বাবা কি হয়েছে তোর, বল না মা। বাবা আমি নিঃস্ব হয়ে গেছি, আমি নিঃস্ব হয়ে গেছি বলে হু হু করে কেঁদে দিল। কি হয়েছে আমাকে বলো। অয়নচুরির বিয়ে হয়ে গেছে বাবা। কিভাবে উনি পারলেন এভাবে এগিয়ে যেতে? আমি তো তাকে অনেক ভালোবাসি বাবা, বলা তো হলো না। আমি যে তাকে অনেক বেশি ভালোবাসি, আমাকে সেটা বলার সুযোগও দিল না। জয়া, শক্ত হও মা, এভাবে ভেঙে পড়লে হবে না। আর তুমি তাকে ভালোবাসতে, সেটা তো তুমি তাকে বলোইনি। আর এখন সে বিবাহিত, আর বললেও লাভ নেই। না বাবা, আমি ওনাকে বলবো, ওনাকে আমি জানাতে চাই। বাবা, উনি আমার ভালোবাসার গভীরতা জেনে যদি আমাকে ভালোবাসে, হতেও তো পারে। জয়া, একজন ডাক্তার হয়ে এমন ভিত্তিহীন কথা বল না। বাবা, আমি তো আজ পর্যন্ত যা চেয়েছি তোমার কাছে তুমি দিয়েছো। বলো আমাকে দাওনি, তাহলে আজ আমার এই চাওয়াটা তুমি পূরণ করে দাও বাবা, না হলে তোমার মেয়ে বাঁচবে না। জয়া, এমন অন্যায় আবদার করো না মা। অয়ন যদি বিবাহিত না হতো, তাহলে তোমাকে ভালো না বাসলেও আমি অয়নকে যে করেই হোক তোমার কাছে এনে দিতাম। কিন্তু মা, সে যে বিবাহিত। বাবা, বিয়ের জোর কি এতই? হ্যাঁ মা। আমি তাও একটাবার আয়নকে নিজের মনের কথা বলবো বাবা। মনে মনে বলল জয়া। বাবা, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে মা, তুমি অনেক শক্ত, কিন্তু ভুলে যাও ওকে। জানি এত সহজ না, জানি কষ্ট হবে কিছুদিন, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। জয়া উঠে ওয়াশরুমে চলে গেল। অয়ন সব ডাক্তারদের রিপোর্ট নিয়ে তাদের পেমেন্ট দিল, বাকি শুধু জয়া। হ্যালো, ডক্টর জয়া অনুপস্থিত নাকি সে আমার কেবিনে এখনো আসেনি? লগবুক চেক করে জানান আমাকে। ডক্টর জয়া তো আসেনি আজকে। অ্যাটেন্ডেন্স লগবুক এ তো উনার নামই। হোয়াট? তিনি কি জানেন না আজ তার কত বড় একটা সার্জারি আছে? ও মাই গড, এটা আমার মাথা থেকে বের হয়ে গেছিল। ডক্টর সুশান্ত, কল হার। ওকে, আই উইল হ্যান্ডেল। পেটেন্ট কি অ্যাডমিট হয়েছে? জি, পেমেন্টও ফুল দেওয়া কমপ্লিট। সুশান্ত ফোন রেখে জয়াকে কল করলো। জয় জানালো সে আসছে। ওদিকে ওর দুপুরের রান্না শেষ, কিন্তু টিফিন বাক্স গুছিয়ে অলরেডি ড্রাইভারকে কল করেছে সে। ওরও আজ লাঞ্চে বাসমতি চালের সাদা ভাত, গরুর মাংস ভুনা, তেঁতুল দিয়ে ডাল, চিংড়ি মাছের দৌড় পয়ে যা আর করে পাঠাচ্ছে। ওরও আরোহের কাছে শুনেছে যে অয়ন টক ডাল পছন্দ করে, প্রতিবেলায় তার এটা চাই। তবে তেঁতুল দিয়ে ওরুর নিজের ইনভেনশন, বেশ মজা করে রাতে ওরু। ড্রাইভারকে দিয়ে বক্সগুলো পাঠিয়ে শান্তি হলো ওরুর। এখন সে গোসল করে নিবে আবার, তাই একটা নীল রঙের তাঁতের শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ওরু। গোল টেবিলে অয়ন, সুশান্ত সহ হাসপাতালের বড় বড় 9 জন সার্জেন্টের সামনে বসে আছে জয়া। ডক্টর জয়া, আপনি এসব কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? ভাবতে পারছেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কত বড় একটা অপরচুনিটি? ক্যান ইউ ইমেজিন? আর আপনি বলছেন সেই সুযোগ আপনি স্বেচ্ছায় হাতছাড়া করবেন? আর আপনি 4-5 আগে এই সার্জারি নিয়ে কতই না এক্সাইটেড ছিলেন। প্রবলেমটা কি হয়েছে বলবেন তো? ডক্টর সুশান্ত, আমার মনে হয় আপনার এই কেসটা হয় ডক্টর রাকিব বা ডক্টর ফারহানাকে দেওয়া উচিত। ডক্টর ফারহানা, আপনি এই কেসটা নিন, আর ডক্টর মাহি আপনাকে অ্যাসেন্ড করবে। এই বলে ডক্টর সুশান্ত বের হয়ে গেল রুম থেকে। আস্তে আস্তে সবাই বের হয়ে গেল রুম থেকে, শুধু জয়া বসা, মাথা নিচু করে চোখের জল ঝরাচ্ছে সে। লাঞ্চের সময় হলো। অয়ন ফাইলপত্র রেখে ক্যান্টিনের উদ্দেশ্যে বের হতে নিবে, তখনই আলমগীর ভাই এসে হাজির। বলল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আপনার খাবার, বৌমনি দিচ্ছে। ও দাও। অয়ন টিফিন বক্স নিয়ে আলমগীরের হাতে 500 টাকা দিল। তুমি কিছু খেয়ে নাও ভাই, এই সময় তো তুমি বাড়ি যাও। আচ্ছা, আমাকে খাবার দেওয়া চক্করে তো তোমার যাওয়াই হলো না। না না ভাই, দরকার নাই। বৌমনি আমার জন্য খাবার দিছে সব, আমি এখন খাবো ভাই। অয়ন আর কিছু বলল না, নিজের কেবিনে চলে গেল। অয়ন ভাবছে ওর কথা। এটার মাথায় বেশ বুদ্ধি, আর তার চেয়ে বেশি মনটা ভালো হয়তো। আবার বলা তো যায় না, মেয়ে তো বিশ্বাস নেই।
অয়ন ওয়ার্ড বয়কে একটা প্লেট চামচ আনতে বলল। ওয়ার্ড বয় সব এনে দিল। গেলে অয়ন খাওয়া শুরু করে দিল। খাবারগুলো দেখে মজাদার মনে হচ্ছে। অয়ন খুব তৃপ্তি সহকারে খেলো খাবারগুলো। প্রতিটা আইটেমই খুব মজা হয়েছে। আজ অয়ন কত বছর পর এমন তৃপ্তি করে খেলো তা তার জানা নেই। অয়ন আলমগীরকে ফোন করে টিফিন বক্সটা নিয়ে যেতে বলল। আলমগীর বক্সগুলো নিয়ে চলে গেল। আলমগীর বের হওয়ার সাথে সাথেই জয় কেবিন রুমে ঢুকলো। অয়ন ভ্রুকুচকে তাকিয়ে আছে জয়ার দিকে। আমার আপনার সাথে কথা কথা আছে তো বলবেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। নিয়ে যেতে বলল। আলমগীর বক্সগুলো নিয়ে চলে গেল। আলমগীর বের হওয়ার সাথে সাথেই জয় কেবিন রুমে ঢুকলো। অয়ন ভ্রুকুচকে তাকিয়ে আছে জয়ার দিকে। আমার আপনার সাথে কথা কথা আছে তো বলবেন, কিন্তু আগে আপনি আমার কেবিনে বাইরে যান, তারপর নক করে ঢুকেন। যান। অয়ন যা বলল জয় তাই করলো। এটা বলার কারণ আছে, কারণ হলো আপনি এর আগে এমন করেছেন। নক না করে ঢোকা অভদ্রতা।